প্রবলেম 3 দেখেন। অন সেপ্টেম্বর 1, Farhan Install had an inventory of 30 calculators at a cost of টাকা 22 each. সেপ্টেম্বর 1 তারিখে এই ফারহান ইনস্টলের নিকট ইনভেন্টরি রয়েছিল 30টি ক্যালকুলেটর, প্রত্যেকটার মূল্য ছিল 22 টাকা। মানে তাদের নিকট যে 30টা ক্যালকুলেটর রয়েছিল এগুলো ক্রয় মূল্য ছিল প্রত্যেকটি 22 টাকা করে। ডিউরিং সেপ্টেম্বর দ্য ফলোইং ট্রানজাকশনস অকার্ড। সেপ্টেম্বর মাসের নিচের ট্রানজাকশন গুলো ঘটলো। আপনাকে রিকর্ডে বলা আছে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজাকশনস ইউজিং, এ তে বলা আছে এ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং বি তে বলা আছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো আপনি জার্নাল এন্ট্রি করেন, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি পদ্ধতিতে আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি পদ্ধতিতে। তো আমরা প্রথমে পিরিয়ডিক ইনভেন্টরি পদ্ধতিতে করি। তো আমরা ট্রানজাকশন গুলো পড়বো আর সেই হিসেবে জার্নাল করতে থাকবো। সেপ্টেম্বর 6 তারিখে বলা আছে আপনি পারচেস করলেন 90 ক্যালকুলেটরস এট টাকা 20 ইচ ফ্রম হাশেম কোম্পানি, টার্মস 3/10 নেট 30। আপনি 90টা ক্যালকুলেটর পারচেস করলেন, প্রত্যেকটা 20 টাকা করে এই হাশেম কোম্পানি থেকে। শর্ত ছিল 3/10 নেট 30। 3/10 মানে আপনি 10 দিনের মধ্যে যদি পেমেন্ট করেন তাহলে আপনি 3% ডিসকাউন্ট পাবেন। আর আপনি 10 দিনের মধ্যে পেমেন্ট না করলে আপনি ডিসকাউন্ট পাবেন না, সেই ক্ষেত্রে আপনি 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। তো আমরা জার্নালটা দেই। পিরিয়ডিক পদ্ধতিতে প্রথমে জার্নাল দিলাম। পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ওই যে 90টা ক্যালকুলেটর পারচেস করলেন, প্রত্যেকটা 20 টাকা করে, তার মানে হচ্ছে 1800 টাকা। তো আমরা পিরিয়ডিক পদ্ধতিতে আমরা করি কি, পারচেসকে ডেবিট করি। আপনি যদি কোনো কিছু পারচেস করেন পারচেসকে ডেবিট করি, আর আপনি যদি সেল করেন সেলকে ক্রেডিট করি। এটা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতিতে। আর পারপেচুয়াল পদ্ধতিতে আমরা ওই অ্যাসেটটাকে ডেবিট করি। এই হচ্ছে পার্থক্য। দেখেন আমরা পারপেচুয়াল পদ্ধতিতে জার্নাল দিলাম, ইনভেন্টরিকে ডেবিট করলাম। পরে 6 তারিখে বলা আছে সেপ্টেম্বরে পেইড ট্রানজাকশন কস্ট অফ টাকা 180 অন ক্যালকুলেটরস পারচেস ফ্রম হাসিম কোম্পানি। এই যে হাসিম কোম্পানি থেকে যে আপনি ক্যালকুলেটর পারচেস করলেন, তো ট্রান্সপোর্টেশন কস্ট দিলেন 180 টাকা। তো পরিবহন খরচ সবসময় ক্যাশ টাকা দিয়ে করা হয়, পরিবহন খরচ কখনো বাকিতে হয় না। যাতায়াত খরচ সবসময় নগদ টাকা দিয়ে করতে হয়। তো এখানে ক্যাশ ক্রেডিট আর ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, যেহেতু পিরিয়ডিক পদ্ধতি। তো এখানে আমরা ট্রান্সপোর্টেশন ইন হচ্ছে মানে ক্রয়ের সাথে জড়িত। আপনি কোনো কিছু ক্রয় করার সময় যদি পরিবহন খরচ হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন। আর আপনি বিক্রয় করার সময় যদি পরিবহন খরচ হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আউট। অনেক কোম্পানি আছে মালামাল সেল করে নিজের খরচে আবার কাস্টমারের নিকট পৌঁছায় দেয়, হোম ডেলিভারি দেয়। তো সেই ক্ষেত্রে তারা পরিবহন খরচটাকে ট্রান্সপোর্টেশন আউট লেখে। তো দেখেন ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারপেচুয়াল পদ্ধতিতে আপনি পরিবহন খরচটা মালামালের সাথে যোগ হয়, পিরিয়ডিক পদ্ধতিতে যোগ হয় না। এই জন্য দেখেন পারপেচুয়াল পদ্ধতিতে আমরা ইনভেন্টরি ডেবিট করলাম ক্যাশ ক্রেডিট, আর পিরিয়ডিক পদ্ধতিতে আমরা ট্রান্সপোর্টেশন ইন ডেবিট করলাম ক্যাশ ক্রেডিট। তারপরে 8 তারিখে বলা আছে রিটার্ন 3 ক্যালকুলেটর টু হাসিম কোম্পানি ফর টাকা 60 ক্রেডিট বিকজ দে ডিড নট মিট স্পেসিফিকেশন। তো আপনি যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন সেই রিকোয়ারমেন্ট ফুলফিল না করার কারণে আপনি 3টা ক্যালকুলেটর ফেরত দিলেন, টোটাল 60 টাকা। ওই যে দেখেন আপনি ক্যালকুলেটর কিনেছিলেন প্রত্যেকটা 20 টাকা করে, তো আপনি 3টা ক্যালকুলেটর ফেরত দিলেন 20 টাকা করে, 3 20 60 টাকা। তো এখানে যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট, আপনি যেভাবে পারচেস এন্ট্রি দিয়েছিলেন সেটাকে বিপরীত করে দিলাম। তো পারচেস ডেবিট করা ছিল, দেখেন পারচেস রিটার্ন ক্রেডিট করলাম। আর আপনি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করা ছিল, এখানে ডেবিট করে দিলাম। যেহেতু মাল ফেরত দিলেন তো আপনি সেই ক্ষেত্রে লাইবিলিটি কমে গেল। আর পারপেচুয়ালের ক্ষেত্রে দেখেন আমরা ইনভেন্টরিকে ক্রেডিট করলাম আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করলাম। তারপরে বলা আছে 12 তারিখে সোল্ড 26 ক্যালকুলেটর কস্টিং টাকা 22 ফর 33 ইচ টু ভার্টেক্স স্টোর, টার্মস এন্ড 30। মানে আপনি 26টা ক্যালকুলেটর বিক্রয় করলেন, যেটার ক্রয় মূল্য ছিল প্রতিটা 22 টাকা করে, আপনি বিক্রয় করলেন প্রতিটা 33 টাকা করে। তো শর্ত দেওয়া ছিল N30, মানে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, মানে বাকিতে আর কি সেল করলেন। তো আমরা প্রথম পিরিয়ডিক পদ্ধতিতে দেই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। আর আমরা পারপেচুয়াল পদ্ধতিতে করি ওই অ্যাসেটটাকে পারচেস করলে অ্যাসেটটাকে ডেবিট করি, আর সেল করলে অ্যাসেটটাকে ক্রেডিট করি। তো দেখেন এখানে আমরা করলাম কি ইনভেন্টরিকে ক্রেডিট করলাম,
এখন আপনার যদি ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে আপনি পারপেচুয়াল পদ্ধতিতে এটা দুইটা এন্ট্রি দিতে হয়। আর যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে, একটা এন্ট্রি দিতে হয়। আর পিরিয়ডিক পদ্ধতিতে কষ্টের জন্য জার্নাল দিতে হয় না, শুধুমাত্র সেলসের জার্নাল দিলেই হয়। এই জন্য দেখেন আমরা পিরিয়ডিক পদ্ধতিতে শুধুমাত্র সেলসের জার্নাল দিলাম, কষ্টের জার্নাল দিই নাই। আর পারপেচুয়াল পদ্ধতিতে আমরা দুইটা জার্নাল দিলাম, একটা সেলসের আর একটা কস্টের। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, ওই যে আপনি 33 টাকা করে সেল করলেন, এখন ওই কস্টের জন্য আরেকটা জার্নাল দিতে হবে। ক্রয় মূল্য কত ছিল? প্রতিটা 22 টাকা করে, তার মানে 26টা ক্যালকুলেটর হচ্ছে 572 টাকা। তো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট। তারপরে সেপ্টেম্বরের 14 তারিখে গ্রান্টেড ক্রেডিট অফ টাকা 33 টু ভার্টেক্স স্টোর ফর দ্য রিটার্ন অফ ওয়ান ক্যালকুলেটর দ্যাট ওয়াজ নট অর্ডার। বলা আছে একটা ক্যালকুলেটর আর কি রিটার্ন আসছে আর কি, যে কারণ এটা অর্ডার দেওয়া ছিল না। তো আমরা জার্নালটাকে বিপরীত করে দিব। পিরিয়ডিক পদ্ধতিতে আমরা সেলস ক্রেডিট করেছিলাম, তো এই জন্য সেলস রিটার্ন ডেবিট। আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর পারপেচুয়াল পদ্ধতিতে ওই যে আমরা সেলসের জন্য একটা জার্নাল দিয়েছিলাম, তো সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আবার কস্ট অফ গুডস সোল্ডের জন্য একটা জার্নাল দিয়েছিলাম, তো ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। মানে যেভাবে আপনি এন্ট্রি করবেন সেটাকেই বিপরীত করে দিবেন, রিভার্স করে দিবেন। তারপরে 15 তারিখে মেড পেমেন্ট ইন ফুল টু হাশেম কোম্পানি ফর দ্য ব্যালেন্স ডিউ। হাশেম কোম্পানির টোটাল টাকাটা পেমেন্ট করা হলো, যে টাকাটা তার বকেয়া ছিল। তো দেখেন ওই যে আপনি কি করলেন, 90টা ক্যালকুলেটর আপনি পারচেস করেছিলেন হাশেম কোম্পানির, এর মধ্যে থেকে আবার 3টা ক্যালকুলেটর রিটার্ন ছিল। আপনি 90টা ক্যালকুলেটর পারচেস করেছিলেন, 3টা আবার রিটার্ন ছিল। তার মানে আপনার অ্যাকাউন্টস পেবল কত ছিল? দেখেন আপনার প্রথমে অ্যাকাউন্টস পেবল ছিল 1800 টাকা, এর মধ্যে আবার 3টা ক্যালকুলেটর রিটার্ন ছিল 60 টাকা। এই যে এখানে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আবার অ্যাকাউন্টস পেবল ডেবিট, তো ডেবিট ক্রেডিট কাটাকাটি যায়। ডেবিটের সাথে ক্রেডিটের সম্পর্ক হচ্ছে বিপরীত। তো ডেবিট ক্রেডিট কাটাকাটি চলে যায়, 1800 থেকে 60 টাকা যদি বাদ দেন তাহলে আর থাকে 1740 টাকা। তো আমরা অ্যাকাউন্টস পেবল ডেবিট করলাম 1740 টাকা। এখন আপনাকে শর্ত দেওয়া ছিল আপনি যদি 10 দিনের মধ্যে পেমেন্ট করেন আপনি 3% ডিসকাউন্ট পাবেন। এখন দেখেন আপনি 10 দিনের মধ্যে পেমেন্ট করতেছেন কিনা। আপনি 6 তারিখে পারচেস করেছিলেন, টাকা পেমেন্ট করতেছেন 15 তারিখে, তার মানে 6 থেকে 15 তারিখ পর্যন্ত 10 দিন, দশম দিনে আপনি পেমেন্ট করতেছেন। তো আপনি তার মানে 3% ডিসকাউন্ট পাবেন। তো আপনি 1740-এর 3% হচ্ছে 52 টাকা, তার মানে 52 টাকা ডিসকাউন্ট পেলেন, এই জন্য হচ্ছে পারচেস ডিসকাউন্ট 52 টাকা। আর বাকি টাকাটা আপনি পেমেন্ট করবেন, তো ক্যাশ ক্রেডিট ব্যালেন্সিং ফিগারটা। এটা গেলো পিরিয়ডিক পদ্ধতি। তো এখন পারপেচুয়াল পদ্ধতিটা দেখেন, ডেবিট করে বাদ দিলাম। এখন আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন কত টাকা? 52 টাকা। তো এখানে আমরা পারচেস ডিসকাউন্ট ক্রেডিট না করে ইনভেন্টরি ক্রেডিট করলাম, কারণ কি আমরাও এখানে ইনভেন্টরি দিয়ে এন্ট্রি করলাম, আমরা পারচেস দিয়ে এন্ট্রি করি নাই। পিরিয়ডিক পদ্ধতিতে তো আমরা পারচেস নামে এন্ট্রি করেছিলাম, তাই ডিসকাউন্টটা পারচেস ডিসকাউন্ট হিসেবে আসে। কিন্তু পারপেচুয়াল পদ্ধতিতে আমরা ওই অ্যাসেটটাকে এন্ট্রি করি। তো দেখেন ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম, তো এখানে ইনভেন্টরিটাকে ক্রেডিট করে সরায় দিলাম। ব্যালেন্সিং ফিগারটা হচ্ছে ক্যাশ ক্রেডিট 1688 টাকা। আমার কাছে জার্নালের ফরম্যাটটা আছে, যে পিরিয়ডিক আর পারপেচুয়ালের যত ধরনের জার্নাল আসতে পারে। এই যে এটা 4.11, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর ইনভেন্টরি, মানে ইনভেন্টরি জার্নাল। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মানে জার্নাল, ইনভেন্টরি জার্নাল। তো পারপেচুয়াল পদ্ধতিতে আমরা কিভাবে জার্নাল করি, পিরিয়ডিক পদ্ধতিতে কিভাবে? মার্চেন্ডাইজ পারচেস, আপনি যদি ইনভেন্টরি পারচেস করেন তাহলে আমরা দেখেন ওই ইনভেন্টরিকে ডেবিট করি, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করি। আর আপনি যদি পিরিয়ডিক পদ্ধতি ফলো করেন, পারচেস ডেবিট করি, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এটা বাকিতে যদি পারচেস করেন। ফ্রেইট ইন মানে পরিবহন খরচ, ইনভেন্টরির সাথে যোগ করি, আমরা ইনভেন্টরিকে ডেবিট করি, ক্যাশ ক্রেডিট। আর পিরিয়ডিক পদ্ধতিতে ফ্রেইট ইনকে ডেবিট করি, ক্যাশ ক্রেডিট। পার্থক্যটা দেখেন, পারপেচুয়াল পদ্ধতিতে আমরা ইনভেন্টরির সাথে পরিবহন খরচটাকে যোগ করি, পিরিয়ডিক পদ্ধতিতে যোগ করি না। তাই দেখেন পিরিয়ডিক পদ্ধতিতে ফ্রেট ইনটাকেই ডেবিট রাখলাম। তবে পারচেস রিটার্ন করলে আপনি ওই যে যেভাবে
পারচেজের এন্ট্রি করছেন তার বিপরীত জার্নাল দিবেন। পারপেচুয়াল পদ্ধতিতে ইনভেন্টরিকে ডেবিট করছিলেন, তাই ইনভেন্টরি ক্রেডিট করলাম। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করছেন, অ্যাকাউন্টস পেবলকে ডেবিট করলাম। আর পিরিয়ডিক পদ্ধতিতে পেয়েবল ক্রেডিট করছেন, পেয়েবল ডেবিট করলাম। ওই যে পারচেস ডেবিট করছেন, পারচেস রিটার্ন ক্রেডিট করলাম। সম্পূর্ণ নাম হচ্ছে পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। আপনি সংক্ষেপে লিখলে পারচেস রিটার্নও লিখতে পারেন। তো এখানে সবগুলো ফরম্যাট দেওয়া আছে এই এইচ পর্যন্ত। প্রবলেম 4 দেখেন, এখানে এফওবি শব্দটা আছে। তো এই শব্দটা আপনার জন্য নতুন, সেটা আমি জাস্ট দেখাই। এখানে বলা আছে জননী এন্টারপ্রাইজ ডিলস ইন ডোর বিজনেস, মানে এরা দরজা নিয়ে ব্যবসা করে, দরজা ধরেন বিক্রি করে। ইট এক্সটেন্ডস ইট ক্রেডিট টার্মস টু অল অফ ইটস কাস্টমার্স 2/10 নেট 30। বাট এরা এর সকল কাস্টমারকে এরা এই সুবিধাটা দেয় আর কি, মানে 10 দিনের মধ্যে পেমেন্ট করলে 2% ডিসকাউন্ট দেয়। আর 10 দিন পরে পেমেন্ট করলে কোনো ডিসকাউন্ট দেয় না, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হয়। মানে সব কাস্টমারকে সুবিধা দেয়। তার মানে তারা যত বিক্রয় করে সবগুলো হচ্ছে মানে বাকিতে বিক্রয় করে। এটা মানে আপনাকে এটা বুঝালো তারা সবসময় বাকিতে বিক্রি করে, কারণ সব কাস্টমারকে সুবিধাটা দেয়। নিচের ট্রানজাকশন গুলো ঘটলো এপ্রিল 2020 সালে। এপ্রিল 1 বলা আছে পারচেস ডোর ফ্রম অটোবি লিমিটেড, টাকা 50,000। তো অটোবি থেকে সে 50,000 টাকা পারচেস করলো দরজা। শর্ত ছিল 3/10 নেট 45। ওই 2/10 নেট 30 কিন্তু এগুলার ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ সে তো বিক্রি করার সময় এই অফারটা দেয়। আপনি কখন ডিসকাউন্ট দিতে পারবেন? যখন আপনি মালামাল বিক্রি করতেছেন, তখন আপনি কাস্টমারকে বলতে পারবেন যে ঠিক আছে আপনি 10 দিনের মধ্যে পেমেন্ট করলে 2% ডিসকাউন্ট দিয়েন। আপনি তো পারচেস করার সময় সুবিধাটা দিতে পারবেন না। আপনি যদি পারচেস করার সময় সেলারকে বলেন আমার 2% ডিসকাউন্ট দেন, এটা তো তার ইচ্ছার উপর নির্ভর করে। তো তার মানে বুঝবেন এখানে যে 2/10 নেট 30 এই শর্তটা হচ্ছে আপনি সেল করার সময়। তো এখানে বলা আছে পারচেস করলেন অটোবি লিমিটেড থেকে 50,000 টাকা, শর্ত ছিল 3/10 নেট 45। তার মানে আপনি 10 দিনের মধ্যে পেমেন্ট করলে 3% ডিসকাউন্ট পাবেন, আর 10 দিন পরে করলে ডিসকাউন্ট পাবেন না, সেক্ষেত্রে 45 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বলা আছে এফওবি ডেস্টিনেশন, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি অলসো পেড দ্য ফ্রেট অফ টাকা 1,000। তো যেই পার্টির টাকাটা দেওয়া উচিত ছিল সেই পার্টি করলো কি 1,000 টাকা পেমেন্ট করলো। তো এখন এফওবি ডেস্টিনেশন এই কথাটা মানে কি? এফওবি মানে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। এটা হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত ফ্রি। কার জন্য এটা ফ্রি? পারচেজারের জন্য, মানে ইম্পোর্টারের জন্য আর কি। তো এখানে ডেস্টিনেশন পর্যন্ত তার ফ্রি, মানে পরিবহন খরচটা তার ফ্রি। এফওবি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশন। তো এই অঙ্কের দুইটা কন্ডিশনে দেওয়া আছে। এখানে বলা আছে এফওবি ডেস্টিনেশন, আর এখানে বলা আছে এফওবি শিপিং পয়েন্ট। তো এই জার্নালে দুইটা কন্ডিশনই দেওয়া আছে, এই দুইটা কন্ডিশনই থাকতে পারে। সর্বোচ্চ দুইটা কন্ডিশনে, একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। তো ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, ব্যবসায়ের গন্তব্যস্থল। ধরেন আপনি একটা বই অর্ডার দিলেন, কুরিয়ারে নিবেন। এখন আপনি আপনার বাসার অ্যাড্রেস দিলেন যে আপনার বাসায় পৌঁছায় দিতে। তো এটি হচ্ছে আপনার ডেস্টিনেশন। তো এফওবি ডেস্টিনেশন থাকা মানে আপনি বাসায় পৌঁছায় দিব, আপনার কোনো মানে পরিবহন খরচ দিতে হবে না। আপনি ফ্রি পাবেন, মানে আপনাকে আপনাকে এটা ফ্রি পৌঁছায় দিবে, এই পরিবহন খরচ আপনার দিতে হবে না, এটা এক্সপোর্টার দিবে বা এটা সেলার দিবে। আর যদি এফওবি শিপিং পয়েন্ট শর্তটা থাকে তাহলে শিপিং পয়েন্ট পর্যন্ত ফ্রি, তারপরে আপনি নিজের খরচে নিতে হবে। তো শিপিং পয়েন্ট কোনটা? যেমন আপনি যদি বাংলাদেশ থেকে মালামাল পাঠান, ধরেন আমেরিকায় পাঠাচ্ছেন, তো বাংলাদেশের শিপিং পয়েন্ট হচ্ছে আপনার জাহাজে মাল পাঠালে চট্টগ্রাম বন্দর, আর আপনি বিমানে পাঠালে বিমানবন্দর। তো এই বিমানবন্দর পর্যন্ত পৌঁছায় দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। তারপরে ইম্পোর্টারের খরচে নিয়ে যাবে, মানে পার্চেজার আর কি। আর এফওবি ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন পর্যন্ত পার্চেজের জন্য ফ্রি। তো এখানে শর্ত দেওয়া আছে এফওবি ডেস্টিনেশন। তো বলা আছে এই 1,000 টাকা পরিবহন খরচ এটা যার দেওয়া উচিত সে দিল। তো এটা কার দেওয়া উচিত? সেলারের দেওয়া উচিত। কারণ ফ্রিটা কার জন্য? ফ্রিটা তো পার্চেজারের জন্য। তো পার্চেজার শুধুমাত্র 50,000 টাকাই দিবে, এই পরিবহন খরচ সে দিবে না। তাই দেখেন আমরা জার্নালে পার্চেস ডেবিট করলাম, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করলাম ওই 50,000 টাকাই। আমরা কিন্তু 1,000 টাকা এখানে যোগ করি নাই, কারণ এটা তো ডেস্টিনেশনের, তার জন্য ফ্রি।
তো এটা পিরিয়ডিক পদ্ধতিতে বলা আছে জার্নাল করতে, তাই আমরা পারচেজ ডেবিট করলাম। আর যদি এটা পারপেচুয়াল পদ্ধতিতে বলা থাকতো তাহলে আমরা ইনভেন্টরি ডেবিট করতাম। আর যদি কোনো পদ্ধতি বলা না থাকে সেক্ষেত্রে আমরা করতাম কি, দেখতাম এই কোম্পানি কি সবসময় একই জিনিস বিক্রি করে কিনা। যেমন এখানে দেখেন ডোর বিক্রি করে, তো এখানেও ডোর, সবসময় ডোর বিক্রি করে, তাহলে আমরা ইনভেন্টরি ডেবিট করতাম, মানে পারপেচুয়াল পদ্ধতিতে জার্নাল করতাম। আর যদি দেখতাম কখনো দরজা বিক্রি করে, কখনো টেবিল বিক্রি করে, এক একবার এক এক আইটেম বিক্রি করে, তাহলে আমরা পিরিয়ডিক পদ্ধতিতে জার্নাল করতাম। তো তারপরে এটা দেখেন 18 তারিখেরটা। পারচেজ ডোর ফ্রম স্ট্যান্ডার্ড ফার্নিচার 70,000 টাকা। তো 70,000 টাকা দিয়ে আপনি পারচেস করেন, শর্ত ছিল 2/10 নেট 30, মানে 10 দিনের মধ্যে আপনি পেমেন্ট করলে 2% ডিসকাউন্ট পাবেন, এর পরে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাবেন না, কিন্তু 30 দিনের মধ্যে করতে হবে। তো এফ হবে শিপিং পয়েন্ট, শিপিং পয়েন্ট পর্যন্ত ফ্রি। দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি অলসো পেড দ্য ফ্রেট অফ টাকা 1500। তো যার আর কি দেওয়া উচিত ছিল সে আর কি এই পরিবহন খরচটা দিল। তো দেখেন এটা আমরা জার্নালটা দেখে 18 তারিখে দেখেন ওই যে পার্চেস খরচ হচ্ছে 70,000 টাকা, যেহেতু বাকিতে পার্চেস করলো তো অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 70,000। আর দেখেন ওই যে পরিবহন খরচটা আসছে, কেন পরিবহন খরচ আসলো, কারণ এটা তো পার্চেজারকে দিতে হবে, পার্চেজারের ফ্রি তো হচ্ছে শিপিং পয়েন্ট পর্যন্ত। তো প্রবলেম 4 দেখেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা দেখবো এখন কারেকশন এন্ট্রি। কারেকশন এন্ট্রি কি, আপনাকে কিছু ট্রানজেকশন দেওয়া থাকবে যেটা আপনি ভুল এন্ট্রি করেছিলেন, আপনি ভুল জার্নাল করেছিলেন, এখন সংশোধন করবেন। ফেক্সো কোম্পানি রিভিউড দ্য রেকর্ড অ্যান্ড ফাউন্ড দ্য ফলোইং এরর্স। তো ফেক্সো কোম্পানি তাদের রেকর্ডগুলা মানে এই জার্নাল এন্ট্রিগুলাকে রিভিউ করে নিচের ভুলগুলা পেল। এতে বলা রয়েছে ক্যাশ রিসিট ফ্রম এ কাস্টমার অন অ্যাকাউন্ট ওয়াজ রেকর্ডেড এস টাকা 950 ইনস্টেড অফ টাকা 590। ক্যাশ রিসিভ করেছিলেন একটা কাস্টমার থেকে যার থেকে আপনি টাকা পেতেন 590 টাকা, তো এটাকে আপনি এন্ট্রি করলেন 950 টাকা। তো এখন কারেকশন করেন। আমাদের জার্নাল হওয়ার কথা কি ছিল, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা, 590 টাকা, এটা হওয়ার কথা ছিল। কিন্তু আপনি জার্নাল দিলেন কি, আপনি জার্নাল করলেন ক্যাশ ডেবিট 950 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 950 টাকা, মানে আপনি বেশি এন্ট্রি করলেন। কত টাকা বেশি এন্ট্রি করলেন, 360 টাকা। তো এখন 360 টাকা যদি জার্নাল রিভার্স করে দেন, ডেবিটটাকে ক্রেডিটে নিয়ে আসেন, ক্রেডিটটাকে যদি ডেবিটে নিয়ে আসেন, তাহলে আমরা জানি ডেবিট ক্রেডিটের সম্পর্ক বিপরীত, মাইনাস হবে টাকাটা, মাইনাস হয়ে কমে যাবে। তাই আমরা দেখেন জার্নালটাকে রিভার্স করে দিচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলাম, ক্যাশ ক্রেডিট 360 টাকা। বি নম্বর দেখেন, a payment of টাকা 75 for advertising expense was entered as a debit to miscellaneous expense টাকা 75 and a credit to cash 75। বলা আছে আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য 75 টাকা পেমেন্ট করলেন, তো আপনি ডেবিট করলেন মিসিলেনাস এক্সপেন্স 75 টাকা, ক্রেডিট করলেন ক্যাশ 75 টাকা। মানে টাকাতে কিন্তু কোনো ভুল নাই, ভুল কি করলেন এন্ট্রিতে। আর আরেকটু আগে যেটা করলাম সেখানে এন্ট্রিতে ভুল ছিল না, টাকাতে ভুল ছিল। আর এখন হচ্ছে টাকা সঠিক, এন্ট্রিতে ভুল। তো আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য 75 টাকা পেমেন্ট করলেন, সঠিক জার্নাল হওয়ার কথা ছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 75 টাকা আর ক্যাশ ক্রেডিট 75 টাকা। আর আপনার জার্নাল কি দিলেন, মিসিলেনাস এক্সপেন্স ডেবিট করলেন 75 টাকা, ক্যাশ ক্রেডিট করলেন 75 টাকা। তার মানে দেখেন ক্রেডিট কিন্তু সঠিক আছে, ক্রেডিটে কোনো ভুল নাই। ভুল করলেন কোনটা, ডেবিট। তো যেটা ভুল করলেন সেটাকে ক্রেডিটে নিয়ে আসেন, তো ডেবিট ক্রেডিট কাটাকাটি করে চলে যাবে, সঠিকটাকে ডেবিটে নিয়ে আসেন। এই জন্য দেখেন আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটাকে ডেবিট করলাম, মানে সঠিকটাকে ডেবিটে নিয়ে আসলাম, যেহেতু আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হওয়ার কথা। আর আমরা ভুল করেছিলাম কি, মিসিলেনাস এক্সপেন্স ডেবিটে লিখলাম, ওইটাকে ক্রেডিটে নিয়ে আসলাম। এখন এই ডেবিট আর এই ক্রেডিট কাটাকাটি করে চলে গেল, কারণ ডেবিট ক্রেডিটের সম্পর্ক তো বিপরীত। থাকলো কোনটা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। আর ক্যাশ তো সঠিক জার্নাল দেওয়াই আছে ক্রেডিটে। তারপরে দেখেন
সিতে বলা রয়েছে দ্য ফার্স্ট স্যালারি পেমেন্ট দিস মান্থ এপ্রিল ওয়াজ ফর টাকা 1900। মানে এই মাসে আপনি প্রথম বেতন দিলেন, এপ্রিল মাসের বেতন হচ্ছে 1900 টাকা, হুইচ ইনক্লুডেড টাকা 700 অফ স্যালারিজ পেয়েবল অন মার্চ 31, যেটা হচ্ছে যেখানে অন্তর্ভুক্ত ছিল 700 টাকা মার্চ 31 তারিখের, মানে গত মাসের বেতন অন্তর্ভুক্ত ছিল 700 টাকা। তো টোটাল বেতন দিলেন 1900 টাকা, তার মানে গত মাসের বেতন ছিল এখানে 700 টাকা, আর 1200 টাকা হচ্ছে এই মাসের বেতন। দ্য পেমেন্ট ওয়াজ রেকর্ডেড অ্যাজ এ ডেবিট টু স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স টাকা 1900 অ্যান্ড ক্রেডিট টু ক্যাশ টাকা 1900। তো আপনি স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট করে রাখছেন 1900, ক্রেডিট ক্যাশ করলেন 1900 টাকা। তো এখন সঠিক জার্নাল হওয়ার কথা ছিল কি, এই 700 টাকা আপনি তো গত মাসের পেমেন্ট করেন নাই, তার মানে লাইবিলিটি করা ছিল, এমন ছিল স্যালারিজ ধরেন এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট করা ছিল 700 টাকা গত মাসে আর কি, ওই 700 টাকার এন্ট্রিটা দিচ্ছি। আর স্যালারিজ এন্ড ওয়াজেস পেয়েবল 700 টাকা ক্রেডিট করা ছিল, যেহেতু পেমেন্ট করেন নাই লাইবিলিটি করা ছিল। এখন আপনি এটা এপ্রিল মাসে পেমেন্ট করলেন, তো যখন পেমেন্ট করেন এই লাইবিলিটিটাকে তো আপনি ডেবিট করে বাদ দিতে হবে, কারণ গত মাসে তো এটা লাইবিলিটি করে রেখেছিলেন। এখন আপনাকে জার্নাল করতে হবে স্যালারিজ এন্ড ওয়াজেস পেয়েবল ডেবিট 700 টাকা, টোটাল পেমেন্ট করলেন 1900 টাকা, আর 1200 টাকাতে এই মাসের, তার মানে স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট করবেন 1200 টাকা, আর ক্যাশ ক্রেডিট 1900 টাকা। এই জার্নাল হওয়ার কথা ছিল। তো আপনি জার্নাল করলেন কি, আপনি স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট করছেন 1900 টাকা, স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ডেবিট করলেন 1900, এখানে হওয়ার কথা ছিল 1200, আপনি লিখলেন 1900, তার মানে 700 টাকা বেশি ডেবিট করছেন। এখন আপনি স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ক্রেডিট করে দেন 700 টাকা, যেহেতু বেশি লিখলেন 700 টাকা ডেবিটে, এখন 700 টাকা ক্রেডিটে নিয়ে আসেন, তাহলে মাইনাস হয়ে যাবে। তাই দেখেন আমরা এখানে স্যালারিজ এন্ড ওয়াজেস এক্সপেন্স ক্রেডিট করে দিলাম 700 টাকা, আর সঠিক ফিগারটা এখন ডেবিটে নিয়ে আসেন। ওই 700 টাকা কি হওয়ার কথা ছিল, স্যালারিজ এন্ড ওয়াজেস পেয়েবল, তো দেখেন নিয়ে আসলাম। তারপরে ডি নাম্বার দেখেন, দ্য পারচেজ অন অ্যাকাউন্ট অফ এ প্রিন্টার কস্টিং টাকা 310 ওয়াজ রেকর্ডেড অ্যাজ এ ডেবিট টু সাপ্লাইস অ্যান্ড এ ক্রেডিট টু অ্যাকাউন্টস পেয়েবল ফর টাকা 310। আপনি 310 টাকা একটা প্রিন্টার পারচেস করেছিলেন, সেটা ডেবিট করলেন সাপ্লাইজ, আর ক্রেডিট করলেন অ্যাকাউন্টস পেবল। ইনভেন্টরি গুলাকে আমরা সাপ্লাইজ বলি। তো প্রিন্টার তো কোনো ইনভেন্টরি না, প্রিন্টার হচ্ছে ইকুইপমেন্ট। তো জার্নাল হওয়ার কথা ছিল কি, ইকুইপমেন্ট ডেবিট 310 টাকা, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 310 টাকা, মানে আমরা বাকিতে পারচেস করলাম আর কি। আপনি জার্নাল করলেন সাপ্লাইজ ডেবিট 310 টাকা, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 310 টাকা। তার মানে ক্রেডিট ঠিক আছে, ক্রেডিটে ভুল নাই, ভুল করলেন ডেবিট। তো যেটা ভুলে ডেবিটে করলেন সেটা এখন ক্রেডিটে নিয়ে আসেন, তাহলে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে চলে যাবে, আর সঠিকটাকে ডেবিটে বসায় দেন। তাই দেখেন আমরা সাপ্লাইজ ক্রেডিটে নিয়ে আসলাম, কারণ ওইখানে ডেবিট করেছি, এখানে ক্রেডিট করলাম, এই ডেবিট ক্রেডিট কাটাকাটি করে চলে গেল, আর ইকুইপমেন্টকে ডেবিটে নিয়ে আসলাম। ই নাম্বার দেখেন, রিপেয়ার এক্সপেন্স করলেন একটা ইকুইপমেন্টের 96 টাকার, আপনি ডেবিট করছেন ইকুইপমেন্ট 69 টাকা, ক্রেডিট করলেন ক্যাশ। তো এটা জার্নাল হওয়ার কথা ছিল কি, রিপেয়ার এক্সপেন্স ডেবিট 96 টাকা, আর ক্যাশ ক্রেডিট 96 টাকায়। আপনি জার্নাল করলেন ইকুইপমেন্ট ডেবিট 69 টাকা, ক্যাশ ক্রেডিট 69 টাকা। তো ক্রেডিট ঠিক লিখছেন, শুধু টাকার পরিমাণটা ভুল লিখলেন। কত টাকা আপনি কম লিখলেন, 27 টাকা, ক্যাশ আরো 27 টাকা ক্রেডিট করলে আমাদের হয়ে যায়।
তাই দেখেন আমরা ক্যাশ আরো ক্রেডিট করলাম 27 টাকা। আর এখন ডেবিট করলেন ইকুইপমেন্ট, তো এটাকে ক্রেডিটে নিয়ে আসি। তো ক্রেডিটে নিয়ে আসলাম, তাহলে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে চলে গেল। 69 টাকা আমরা ক্রেডিট করলাম। সঠিক ফিগার কোনটা হবে? রিপেয়ার এক্সপেন্স, অথবা সম্পূর্ণ ওয়ার্ড হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্স। আপনি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্স লিখতে না পারলে শুধু রিপেয়ার এক্সপেন্স লিখলেও হবে। তো 96 টাকা আমরা ডেবিট করে দিলাম, সঠিক ফিগারটা। তারপরে এফ নাম্বার দেখেন, এ সেল অফ গুডস অন ক্রেডিট ফর টাকা 1,000 হ্যাড বিন ওমিটেড ফ্রম দ্য সেলস অ্যাকাউন্ট। আপনি বাকিতে 1,000 টাকার মালামাল বিক্রয় করলেন, কিন্তু সেলস এন্ট্রিটা আপনি দেন নাই। আপনি বাকিতে সেল করলেন, জার্নাল কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1,000 টাকা, সেলস ক্রেডিট 1,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল এন্ট্রিটা দিলেন, সেলস এন্ট্রি দেন নাই। কিভাবে বুঝলাম অ্যাকাউন্টস রিসিভেবল এন্ট্রি দিলেন? যেহেতু বলা আছে আপনি সেলস এর এন্ট্রি দেন নাই, তার মানে ওই বাকি এন্ট্রিটা দিয়ে রাখছেন, অ্যাকাউন্টস রিসিভেবল এন্ট্রি দিলেন। তো তাহলে এখন আমরা কি করব? আমরা যেহেতু সেলস এন্ট্রি দিনে, এখন সেলস দিয়ে দেন এন্ট্রি, সেলস ক্রেডিট করেন। কত টাকা? 1,000 টাকা ক্রেডিট করলাম। এখন আমাদের ডাবল অ্যাকাউন্টিং সিস্টেম বা ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী যে পরিমাণ টাকা আপনি ক্রেডিট করবেন, সম পরিমাণ টাকা আবার ডেবিট করতে হবে। এখন আমরা সম পরিমাণ টাকা ডেবিট করব, যে কি এন্ট্রি দিব? কারণ আপনি কিন্তু এই এন্ট্রিটা দিয়ে রাখছেন আগে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1,000 টাকা, এটা কিন্তু এন্ট্রি দেওয়া আছে, মানে ডেবিটটা কিন্তু সঠিক এন্ট্রি দেওয়া আছে। আপনি ক্রেডিটটা এন্ট্রি করেন নাই, তো এখন ক্রেডিট এন্ট্রি করলেন। এখন এখানে ডেবিট আর কি এন্ট্রি করবেন? এখানে তো কোনো ভুল নাই, কারণ ডেবিটটা তো সঠিক এন্ট্রি করাই আছে। তো এখন আমাদের নিয়ম অনুযায়ী, যেহেতু 1,000 টাকা ক্রেডিট করছেন, ডেবিটও করতে হবে 1,000 টাকা, কারণ ডাবল অ্যাকাউন্টিং সিস্টেমে ডেবিট ক্রেডিট মিলাতে হয়। এখন এখানে আমরা এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট আনবো। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করব 1,000 টাকা। তাই দেখেন এখানে আমরা জার্নাল লিখলাম, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1,000 টাকা, সেলস ক্রেডিট। তারপর এটা দেখেন, জি নাম্বার, এ ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন কস্ট অফ টাকা 240 অন এ নিউ আইটেম অফ প্ল্যান্ট হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার ইন দ্য ডিস্ট্রিবিউশন কস্ট অ্যাকাউন্ট। একটা প্ল্যান্ট আইটেম ফিটিং করলো এবং ডেলিভারি দিল, টোটাল খরচ হলো 240 টাকা। তো সেটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখানো আছে ডিস্ট্রিবিউশন কস্ট অ্যাকাউন্টে। তো ক্যাপিটাল অ্যাসেট রিলেটেড যে খরচ, সেগুলো আমরা ক্যাপিটাল অ্যাসেট নামে এন্ট্রি করি। যেমন প্ল্যান্ট, বিল্ডিং, মেশিনারি, এগুলো তো হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। তো তার মানে প্ল্যান্টের যে এক্সপেন্স, সেটাও প্ল্যান্ট নামে এন্ট্রি করার কথা ছিল। আপনি দেখেন ইনস্টলেশন খরচ করলেন 240 টাকা, তো এটা আমরা কিসের জন্য করলেন? প্ল্যান্টের জন্য। তার মানে ডেবিট হইতো প্ল্যান্ট 240 টাকা, ক্যাশ ক্রেডিট হইতো 240 টাকা, এই এন্ট্রিটা হওয়ার কথা ছিল। তো আপনি ডেবিট করেছিলেন কি? ডিস্ট্রিবিউশন কস্ট, এটাকে ডেবিট করলেন, তাই এটাকে এখন ক্রেডিট করে দিলাম। তো আগে করছেন ডেবিট, আর এখন ক্রেডিট, কাটাকাটি করে চলে গেল, সঠিকটাকে ডেবিটে নিয়ে আসলাম। এইচ নাম্বার দেখেন, এর র ম্যাটেরিয়াল পারচেজ অফ টাকা 350 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেজ অ্যাকাউন্ট এস টাকা 850। 350 টাকার র ম্যাটেরিয়াল পারচেজ করছেন, পারচেজ অ্যাকাউন্টে 850 টাকা এন্ট্রি করলেন, টাকার ফিগারটা ভুল এন্ট্রি করলেন। বাট দ্য ট্রেড পেয়েবল অ্যাকাউন্টস আর কারেক্টলি রিটেন আপ। ট্রেড পেয়েবল অ্যাকাউন্টটা সঠিকভাবে এন্ট্রি করছেন। তো র ম্যাটেরিয়াল পারচেজ করছেন, এটা জার্নাল এন্ট্রি হওয়ার কথা ছিল কি? পারচেজ ডেবিট 350 টাকা, আর ট্রেড পেয়েবলস ক্রেডিট 350 টাকা। তো এই ট্রেড পেবল আপনি সঠিক এন্ট্রি দিলেন, ক্রেডিটে কোনো ভুল নাই। ভুল হলো কোথায়? ডেবিটে। তো আপনি পারচেজ ডেবিট করলেন, 350 টাকা হওয়ার কথা 850 টাকা এন্ট্রি করলেন, মানে 500 টাকা বেশি ডেবিট করলেন। তো ক্রেডিট করে দেন 500 টাকা, এই যে 500 টাকা ক্রেডিট করে দিলাম। এখন ডেবিটে যেহেতু আর বসানোর কিছু নাই, এখানে সাসপেন্স অ্যাকাউন্ট বসালাম।
যেখানে আপনি বসানোর কিছু পাবেন না সেখানেই সাসপেন্স অ্যাকাউন্ট লিখবেন। এটা লাস্টের এন্ট্রি। দ্য পারচেজ ডে বুক ইনক্লুডেড এ ক্রেডিট নোট ফর টাকা 230 as an invoice in the total column. The correct entry was made in the purchase account. তো পারচেজ বুকে আর কি একটা ক্রেডিট নোট ইনক্লুড করলেন 230 টাকা, পারচেজ অ্যাকাউন্টে আপনি সঠিক এন্ট্রিটা দিলেন। নোট দুই প্রকার, একটা ডেবিট নোট, একটা ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট মানে ক্রয় ফেরত, পারচেজ রিটার্ন। আর ডেবিট নোট মানে সেলস রিটার্ন। আপনি 230 টাকা ডেবিট করার কথা, যেহেতু আপনার রিটার্ন আসলো, তো ট্রেড পেবল হবে ডেবিট। আপনি ট্রেড পেবল করছেন ক্রেডিট, কত টাকা? 230 টাকা ক্রেডিট করলেন। এখন একবার যদি ডেবিট করেন, এই ডেবিট কাটাকাটি করে মাইনাসে ফলাফল হলো জিরো। তাই আমরা আরেকবার ডেবিট করতেছি 230 টাকা। এই জন্য আমরা দুইবার ডেবিট করলাম। আর পারচেসটা সঠিক এন্ট্রি দেওয়া আছে। ওই যে আমাদের ডেবিট হইতো ট্রেড পেয়েবল, আর ক্রেডিট পারচেস রিটার্ন, মানে ওই পারচেস রিটার্নটা সঠিক এন্ট্রি দিলেন, কাজে ওইটাতে কোনো কারেকশন করতে হবে না। তো এখন আমাদের ডেবিট ক্রেডিট মিলাইতে হলে সমপরিমাণ টাকা তো আবার ক্রেডিট করতে হবে। তাই আমরা ক্রেডিটে সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে আসলাম। তো এই হচ্ছে অঙ্কটা, দেখে রাখবেন, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। প্রবলেম 6। এইটা দেখেন আর কি, এক্সারসাইজ 7, কারেক্টিং এন্ট্রি। বাকিগুলা পারবেন তো, এক্সারসাইজ 7টাই দেখেন, এই টাইপের অঙ্ক আজকে যেগুলো করলাম।